যাকে পথের কাঙাল ভাবা হয়েছিল সেই দাম্ভিক ম্যানেজারের আসল রূপ ফাঁস করে দিল। বন্ধুরা, চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত নূর মঞ্জিল সেদিন অদ্ভুতভাবে স্তব্ধ ছিল। যে বিশাল অট্টালিকায় নিত্যদিন মানুষের কোলাহল, ব্যবসায়িক মিটিং আর কাজের ব্যস্ততা লেগেই থাকত, আজ তা গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আয়ান সামনের দেওয়ালে ঝোলানো তার বাবা নুরুদ্দিন সাহেবের প্রতিকৃতির দিকে একদৃষ্টে চেয়েছিল। তার চোখে সীমাহীন ক্লান্তি আর অন্তরের তীব্র দহন পরিষ্কার ফুটে উঠছিল। নুরুদ্দিন সাহেব কেবল একজন নামকরা শিল্পপতিই ছিলেন না, বরং এমন এক মহৎ ব্যক্তি ছিলেন যিনি তার পুরো সাম্রাজ্যকে অসহায়দের সেবার ঢাল বানিয়েছিলেন। আয়ান শিশুকাল থেকেই তার বাবাকে দরিদ্রদের পাশে দাঁড়াতে দেখে বড় হয়েছে। সে খুব ভালো করেই জানত এই বিপুল সম্পদ কেবল মুনাফা লোটার উদ্দেশ্যে নয়, বরং বঞ্চিতদের অধিকার নিশ্চিত করতেই প্রতিষ্ঠিত। কিন্তু আচমকাই সব ওলটপালট হয়ে গেল। গত সন্ধেবেলার মর্মান্তিক সংবাদ আয়ানের সাজানো জগৎটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। টেলিফোনে ভেসে আসা খবরটা তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছিল। তার বাবার বহনকারী গাড়িটি খাদে পড়ে গেছে এবং স্পটেই তিনি প্রাণ হারিয়েছেন। আয়ান দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব সমাপ্ত হয়ে গিয়েছিল। বাবার সাথে শেষ একটি বাক্য বিনিময় করার সৌভাগ্যও তার হয়নি। ভোর হতেই বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় জমতে শুরু করল। যেসব মানুষ যুগের পর যুগ কোনোদিন খবর নিতে আসেনি, তারা আজ সবার আগে হাজির। প্রত্যেকেই আয়ানের কাছে এসে মেকি সমবেদনা জ্ঞাপন করছিল, পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের কণ্ঠের সুর আর চোখের চাহনির আড়ালে অদ্ভুত এক লোভ লুকিয়েছিল, যা আয়ান এড়াতে পারল না। সময় গড়ানোর সাথে সাথে চারপাশের হাওয়া বদলাতে লাগল। কান্নার মাঝেই কিছু চাপা গুঞ্জন তার কানে ভেসে এলো। কেউ নূর এন্টারপ্রাইজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল, কেউ ভাবছিল যে এখন এত বড় প্রতিষ্ঠান কে চালাবে। কিছু মানুষ এটাও বলছিল যে আয়ান এখন একা, তার একজন অভিভাবক প্রয়োজন এবং তারাই তার পাশে আছে। কথাগুলোর মাঝে স্নেহের ছিটে ফোটাও ছিল না, পুরোটাই ছিল নিকৃষ্ট স্বার্থপরতা। আয়ান নির্বাক হয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল আর শুনছিল। সে কাউকে পাল্টা কিছু জিজ্ঞেস করল না, তবে তার মস্তিষ্কে অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছিল। তার বারবার মনে হতে লাগল চারপাশে ভিড় করে থাকা এই মানুষগুলো মোটেও তার শুভাকাঙ্ক্ষী নয়, তারা কেবল তার বর্তমান অগাধ সম্পত্তি আর ক্ষমতার ভাগ বসাতে চাইছে। বিকেল গড়ালে সে নিজের শয়নকক্ষে ফিরে গেল। ভেতর থেকে ছিটকিনি তুলে দিয়ে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। হঠাৎ তার চোখ গেল শেলফে রাখা একটি ডায়েরির দিকে, যেটি তার বাবা রোজ রাতে পড়তেন। বাবার একটি চিরপরিচিত বাণী তার স্মৃতিতে ভেসে উঠল। প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় তার সাইনবোর্ডে নয়, তার মানবিক কর্মকাণ্ডে প্রকাশ পায়। এই উক্তিটি মনে পড়তেই আয়ানের মনে একটা গভীর সন্দেহের উদ্রেক হল। কোম্পানি কি আজও সেই আদর্শ ধরে রেখেছে যার উপর তার বাবা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? সেখানে কি আদৌ অসহায়দের কোনো আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, নাকি আড়ালে অন্য কোনো খেলা চলছে? এখন তার মনে নিছক শোক নয়, বরং এক তীব্র অবিশ্বাসের জন্ম নিয়েছিল। সে মনস্থির করল যে আসল ঘটনা সে নিজেই উদ্ঘাটন করবে। অন্য কারো কথায় কান না দিয়ে সরাসরি নূর এন্টারপ্রাইজের বর্তমান হালচাল যাচাই করবে। কিন্তু বর্তমান মালিক পরিচয়ে গেলে সবাই তার কাছে আসল রূপ গোপন করবে। দীর্ঘক্ষণ চিন্তা করার পর সে একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হল। সে সম্পূর্ণ ছদ্মবেশে অফিসে পা রাখবে। এমন এক সাধারণ খেটে খাওয়া মানুষের রূপ ধারণ করবে যাকে কেউ বিন্দুমাত্র সন্দেহ করবে না। ফলে কোনো কৃত্রিমতা ছাড়াই সে ভেতরের নোংরামি ধরতে পারবে। সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াল। তার মুখে এখন আর কান্নার ছাপ অবশিষ্ট নেই, বরং চোখের দৃষ্টিতে এক বরফ শীতল আর অটল প্রতিজ্ঞার আগুন জ্বলছিল। সে বিড়বিড় করে উচ্চারণ করল, এবার আসল রহস্য তাকে ভেদ করতেই হবে, আর এই সত্যিটা বের করার জন্যে তাকে শেষ সীমা পর্যন্ত লড়তে হবে। চট্টগ্রামের কর্মব্যস্ত রাস্তায় ভোরের হালকা কুয়াশা আর যানজটের ভেতর দিয়ে এমন এক যুবক হেঁটে যাচ্ছিল যাকে ঘুণাক্ষরেও কেউ শনাক্ত করতে পারবে না। যেই আয়ান চৌধুরী কিছুদিন আগেও ব্র্যান্ডেড ব্লেজার পরে কোটি টাকার ডিল সাইন করত, সে আজ ময়লা ফতুয়া গায়ে, গলায় একটা বিবর্ণ তোয়ালে ঝুলিয়ে, অত্যন্ত সাদামাটা পায়ে নিজেরই প্রধান কার্যালয়ের দিকে রওনা দিয়েছিল। সে ইচ্ছেকৃতভাবেই গালে খোঁচা খোঁচা দাড়ি রেখেছিল। মাথার চুলগুলো ছিল চরম অবিন্যস্ত, আর হাঁটার ধরনটা এমনভাবে বদলে ফেলেছিল যেন সে বস্তির কোনো হতদরিদ্র দিনমজুর। তার হাঁটার গতি মন্থর ছিল, তবে চারপাশ নিয়ে সে ছিল তীক্ষ্ণভাবে সজাগ। সে খুঁটিনাটি সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাইছিল।
ঘণ্টাখানেক হাঁটার পর সে তার নিজস্ব ফ্যাক্টরির মূল ফটকের সামনে এসে থামল। এই সেই কারখানা যা তার বাবার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমে গড়ে উঠেছিল। প্রবেশদ্বারে বিশাল এক নিয়ন সাইনবোর্ড লাগানো, যেখানে নূর এন্টারপ্রাইজের লোগো ঝলমল করছিল। কিন্তু এই চাকচিক্যের ভেতরের আসল চিত্রটা কেমন, ঠিক সেটাই যাচাই করতে আজ তার এখানে আগমন। আয়ান মন্থর পায়ে প্রধান ফটকের দিকে পা বাড়াল। ডিউটিতে থাকা দারোয়ান তাকে পা থেকে মাথা পর্যন্ত অত্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে মাপতে শুরু করল। প্রহরীর মুখাবয়বে চরম ঘৃণার ছাপ ফুটে উঠেছিল। কই যাও? দারোয়ান কর্কশ্বরে ধমক দিয়ে উঠল। আয়ান অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ভেতরে একটু দরকার ছিল, এক সাহেবের সাথে দেখা করতাম। দারোয়ান তাচ্ছিল্য ভরে হেসে বলল, তোমার আবার কিসের দরকার হে? এটা কি লঙ্গরখানা নাকি যে যখন খুশি ঢুকে পড়বে? ফুটো এখান থেকে। আয়ান পুনরায় অনুরোধ করল, আমাকে শুধু একবার ভেতরে ঢুকতে দিন আমার। দারোয়ান তাকে বাক্য সম্পূর্ণ করতে না দিয়েই খেকিয়ে উঠল, কানে কম সহ নাকি? এখানে ভিখারিদের ঢোকা সম্পূর্ণ বারণ। এক্ষুনি ভাগো, না হলে কিন্তু পুলিশে দেব। লোকটার গলার স্বর এবার রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছিল। কয়েক মুহূর্তের জন্য আয়ান জায়গাতেই থমকে দাঁড়িয়ে রইল। সে চারপাশটা চোখ বুলিয়ে নিল। ভেতরের ঝকঝকে কাঁচের ইমারত, ব্যস্ত কর্মীদের ছুটোছুটি, বিলাসবহুল গাড়ির সারি, সবকিছু ঠিক আগের মতোই আছে, যা সে চিরকাল দেখে এসেছে। তফাৎ কেবল একটাই, আজ সে এই অভিজাত জগতের দেওয়ালের ওপারে দাঁড়িয়ে। দারোয়ানটি পুনরায় হুঙ্কার ছাড়ল, কথা কি কানে যায় না? রাস্তা মাপো জলদি। এবার আর আয়ান কোনো প্রতিবাদ করল না। সে শেষবারের মতো প্রবেশদ্বারের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে উল্টো পথে হাঁটা ধরল। ফিরে যাওয়ার সময় তার পা দুটো যেন পাথরের মতো ভারী ঠেকছিল। সে ঠিক মেলাতে পারছিল না এইমাত্র ঘটে যাওয়া অপমানটা কি স্রেফ একজন দারোয়ানের ব্যক্তিগত দুর্ব্যবহার, নাকি এর শিকড় আরও গভীরে প্রথিত। সে মনে মনে হিসাব মেলাতে লাগল। আজ যদি সত্যি কোনো নিরন্ন মানুষ সাহায্যের আশায় এখানে আসত, তাকেও ঠিক এভাবেই গলাধাক্কা খেতে হতো। এই প্রতিষ্ঠানটিকেই কি তার বাবা মানবতার সেবায় উৎসর্গ করেছিলেন? এই ভাবনায় তার শিরায় শিরায় ক্রোধের আগুন ছড়াতে শুরু করল। তবে সে নিজের রাগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করল। খেলা তো সবে শুরু, তাকে এখনও পুরো চিত্রনাট্য সচক্ষে দেখতে হবে। বেশ খানিকটা দূর গিয়ে সে থমকে দাঁড়াল। ঘাড় ঘুরিয়ে আরও একবার তার কারখানার গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এখন তার মনের ভেতরের সন্দেহটা আরও গাঢ় আকার ধারণ করেছে। সে খুব ভালো করেই বোঝে, শুধুমাত্র একটি ব্রাঞ্চের পরিস্থিতি দিয়ে পুরো সাম্রাজ্যের বিচার করা বোকামি হবে। তাকে শিকড় পর্যন্ত পৌঁছাতে হবে এবং পুরো দুর্নীতির জালটা বুঝতে হবে। সে সিদ্ধান্ত নিল এবার সরাসরি কর্পোরেট হেডকোয়ার্টারে হানা দেবে। সেখানে গেলে হয়তো প্রকৃত সত্যটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আয়ান নিজেকে সামলে নিয়ে নতুন গন্তব্যে পা বাড়াল। এখন তার হৃদয়ে শুধু জানার আগ্রহই নয়, বরং এক ভয়ঙ্কর রকমের শান্ত জেদ চেপে বসেছে। যে কোনো মূল্যে সে এই মুখোশধারীদের আসল রূপ প্রকাশ্যে আনবেই, এর জন্য তাকে যত গভীরে নামতে হোক না কেন। সে পরিষ্কার উপলব্ধি করতে পারল, প্রচার মাধ্যমের দেখানো ভাবমূর্তি আর ভেতরের কদর্য বাস্তবতার মধ্যে আসমান জমিন তফাত, আর সে এই নোংরামিটা গোটা দুনিয়ার সামনে উলঙ্গ করেই ছাড়বে। চট্টগ্রামের আকাশে তখন দুপুরের কড়া রোদ চড়তে শুরু করেছে। মূল রাস্তায় পথচারী আর যানবাহনের কোলাহল চরমে। কিন্তু আয়ান চৌধুরীর সমস্ত মনোযোগ কেবল তার পরবর্তী লক্ষ্যের দিকেই নিবদ্ধ। ফ্যাক্টরিতে কিছুক্ষণ আগে ঘটা অপমান তার মগজে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। এবার সে মূল হেড অফিসের দিকে এগিয়ে যাচ্ছে, বুকের ভেতর এই প্রত্যাশা নিয়ে যে হয়তো সেখানে ভিন্ন কোনো চিত্র তার জন্য অপেক্ষা করছে। প্রায় আধ ঘণ্টা পর সে হেড অফিসের বিলাসবহুল ফটকের সামনে এসে হাজির হল। এই বহুতল ভবনটি আগের জায়গার তুলনায় কয়েক গুণ বেশি জাঁকজমকপূর্ণ এবং আধুনিক। বাইরের চত্বরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের গায়ে দামি ব্র্যান্ডের পোশাক। সারি সারি মার্সেডিজ আর BMW গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। চারপাশের পরিবেশ ভীষণ পরিপাটি এবং আভিজাত্যে ভরপুর। আয়ান ধীর পায়ে মূল প্রবেশপথের দিকে এগোল। ডিউটিরত প্রধান নিরাপত্তারক্ষী এমন একজন ভিখারি চেহারার লোককে দেখে রীতিমতো ভরকে গেল। এরপর সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে লাগল। প্রথম কয়েক সেকেন্ড সে টু শব্দটিও করল না। এরপর কিছুটা স্বাভাবিক গলায় জানতে চাইল,
কি দরকার এখানে? আয়ান খুব নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, ভেতরে এক সাহেবের সাথে কথা ছিল, একটু কাজের সন্ধানে এসেছিলাম ভাই। নিরাপত্তারক্ষী তাকে আবারও পা থেকে মাথা পর্যন্ত মাপল, তবে এই লোকটার গলার স্বরে আগের দারোয়ানের মতো অসভ্যতা ছিল না। সে শুধু বলল, ঠিক আছে, যাও ভেতরে, তবে খবরদার কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না বলে দিচ্ছি। আয়ান টু শব্দটি না করে মূল ভবনের ভেতরে প্রবেশ করল। এই ঘটনাটি তার কাছে বেশ অন্যরকম ঠেকল। তার মুহূর্তের জন্য মনে হলো হয়তো এই অফিসের পরিবেশ কিছুটা হলেও মানবিক। কিন্তু রিসেপশনে পা রাখতেই তার সেই ভুল ভাঙল। করিডরে থাকা কয়েকজন স্টাফ তাকে দেখে থমকে দাঁড়াল। তাদের চোখে মুখে এক চরম তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। একজন আরেকজনকে কনুই দিয়ে গুঁতো মেরে নিচু স্বরে বলল, দেখ দেখ, রাস্তার ফকিররাও এখন এসি রুমে হাওয়া খেতে চলে আসে। পাশ থেকে অন্যজন টিপ্পুনি কাটল, আরে মনে হয় ডাস্টবিন খুঁজতে খুঁজতে ভুল করে এসি বিল্ডিংয়ে ঢুকে পড়েছে। আয়েন তাদের এই জঘন্য কথাবার্তা সম্পূর্ণ এড়িয়ে সোজা সামনের দিকে হাঁটার উপক্রম করল। ঠিক তখনই স্যুট টাই পরা এক অফিসার তার পথ আটকে দাঁড়াল। কই যাওয়া হচ্ছে ভেতরে? লোকটি চরম অবজ্ঞার সুরে জানতে চাইল। আমি একটা চাকরির খোঁজে এসেছিলাম, আয়ান একদম শান্ত কণ্ঠে জবাব দিল। অফিসারটি হো হো করে হেসে উঠল, চাকরি? তোর মতো বস্তির আবর্জনার জন্য এই কর্পোরেট অফিস না। তার কথা শুনে আশেপাশে থাকা আরও জনা কয়েক স্টাফ বিকট শব্দে হাসাহাসি শুরু করল। আয়ানের পরেও নিজের মেজাজ হারায়নি। সে স্রেফ দেখতে চাইছিল এই জানোয়ারগুলোর নোংরামির শেষ সীমা ঠিক কতটুকু। ঠিক এমন সময় পেছন থেকে একজন তাকে সজোরে ধাক্কা মারল। বেকায়দায় পড়ে গিয়ে আয়ান সোজা মার্বেলের ফ্লোরে আছড়ে পড়ল। চারপাশে গোল হয়ে থাকা ভদ্রবেশী অমানুষগুলো এবার হাততালি দিয়ে হাসতে শুরু করল, যেন সার্কাসের কোনো জোকার পড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দর্শনার্থীদের ভিড় খেলে একটি মেয়ে দ্রুত পায়ে সামনে চলে এলো। এসব কি অসভ্যতা চলছে এখানে? মেয়েটির কণ্ঠস্বর ছিল অত্যন্ত স্পষ্ট এবং প্রতিবাদী। এই মেয়েটির নাম ছিল তাসলিমা। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে মেঝেতে পড়ে থাকা আয়ানকে হাত ধরে টেনে তুলল। আপনার কোথাও চোট লাগেনি তো? সে বেশ উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল। আয়ান শুধু আলতো করে মাথা নাড়ল, না, আমি ঠিক আছি। তাসলিমা এবার ওই অভদ্র স্টাফগুলোর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। একজন অসহায় মানুষের গায়ে হাত তুলতে আপনাদের একটুও লজ্জা করল না? তাদের মাঝখান থেকে একজন আমতা আমতা করে বলল, আরে তাসলিমা ম্যাডাম, এই লোক তো ভিখারি, রাস্তার লোক, এখানে কেন ঢুকবে? তাসলিমা অত্যন্ত শান্ত অথচ ইস্পাত কঠিন স্বরে জবাব দিল, গরিব বলে কি তার মানুষ হিসাবে কোনো সম্মান থাকতে নেই নাকি? ঠিক তখনই লবির আবহাওয়া সম্পূর্ণ পাল্টে গেল। করিডোরের শেষ প্রান্ত থেকে ভারী বুটের শব্দ ভেসে এলো। শব্দ শুনে উপস্থিত সবাই কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। লোকটি ছিল কোম্পানির বর্তমান জিএম রাশেদ মির্জা। তার হাঁটার ভঙ্গিতে চরম দাম্ভিকতা আর চেহারায় নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট। সে অবজ্ঞার দৃষ্টিতে একবার আয়ানের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, এই লবিতে এসব কিসের নাটক চলছে? একজন স্টাফ ভয়ে ভয়ে তোতলামি করে বলল, স্যার, এই ফকিন্নির পুতটা জোর করে ঢুকে পড়েছে, আমরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলাম। রাশেদ মির্জা চরম ক্ষিপ্ত হয়ে বলল, তো এখনও এই জঞ্জালটা এখানে দাঁড়িয়ে আছে কেন? গেটের দারোয়ানগুলো কি ঘোড়ার ঘাস কাটে? এরপর তার তীক্ষ্ণ নজর পড়ল তাসলিমার ওপর। আর তাসলিমা, তুমি এই রাস্তার ফকিরের ওকালতি করছো কেন? তাসলিমা এর প্রতিবাদ করতে উদ্যত হতেই রাশেদ তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, বস্তির নোংরা কিটদের এই কর্পোরেট দুনিয়ায় কোনো স্থান নেই, সিকিউরিটি ডাকো আর একে ঘাড় ধরে রাস্তায় ছুঁড়ে ফেলো। আয়ান এতক্ষণ বোবার মতো দাঁড়িয়ে সব হজম করছিল, কিন্তু এবার সে খুব ধীর অথচ স্পষ্ট উচ্চারণে বলল, মানুষের আসল দাম তার চরিত্র দিয়ে মাপা হয়, গায়ের জামা কাপড় দিয়ে নয়। কয়েক সেকেন্ডের জন্য পুরো লবিতে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। রাশেদ মির্জার রক্তবর্ণ চোখে তার দিকে তাকালো, তার কপালের রগ ফুলে উঠেছে। তুই তোর ওই নোংরা মুখে একটু বেশিই বকছিস। 1 সেকেন্ডের মধ্যে চোখের সামনে থেকে দূর হ, না হলে কিন্তু হাড়গোড় একটাও আস্ত রাখব না। আয়ান এবার আর কোনো উত্তর দিল না। সে শুধু চারপাশের শীতাতপ নিয়ন্ত্রিত জাঁকজমকপূর্ণ পরিবেশটা একবার ভালো করে দেখল। এই বিশাল প্রাসাদের কোথাও একজন প্রকৃত দুস্থ মানুষের অস্তিত্ব নেই। সবাই দামি ব্র্যান্ডের পোশাক পরে এসি রুমে বসে আড্ডা দিচ্ছে।
তার মনের ভেতরে সন্দেহটা এখন শতভাগ বিশ্বাসে রূপ নিল। এই সেই প্রতিষ্ঠান যা তার বাবা তিল তিল করে গড়েছিলেন কেবল অভুক্তদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, অথচ আজ এখানে সেই গরিবদের জন্যই প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তাসলিমা খুব নিচু স্বরে আয়ানকে বলল, আসুন তো আপনি আমার সাথে। সে নিজে উদ্যোগ নিয়ে তাকে মূল গেটের দিকে এগিয়ে নিয়ে চলল। আয়ানও বিনা বাক্যব্যয়ে তার পিছু পিছু হাঁটতে লাগল। তবে তার মস্তিষ্কের নিউরনে তখন ঝড় বয়ে যাচ্ছে। এটা তো কেবল ট্রেলার মাত্র, আসল কালপ্রিটদের মুখোশ উন্মোচন তো এখনও বাকি। চট্টগ্রামের সেই তপ্ত দুপুরে তাসলিমা যখন পরম মমতায় আয়ানকে সুরক্ষিত করে অফিসের বাইরে নিয়ে আসছিল, আয়ানের বাজ পাখির মতো দৃষ্টি তখন অফিসের প্রতিটি কোণায় আটকে ছিল। সে নিজে দাঁড়িয়ে থেকে দেখেছে তার বাবা কিভাবে এই সাম্রাজ্যকে তিল তিল করে বড় করেছেন। কিন্তু আজ এখানে যা ঘটছে তা সেই মহান আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। অফিসের মূল ফটক পেরিয়ে তাসলিমা তাকে রাস্তার পাশের একটি কংক্রিটের বেঞ্চে বসতে দিল। নিজের ব্যাগ থেকে মিনারেল ওয়াটারের বোতল বের করে তার দিকে বাড়িয়ে দিল। আয়ান অবাক চোখে কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বোতলটা হাতে নিল। অপমান আর রাগে তার আঙুলগুলো সামান্য কাঁপছিল, তবে চেহারায় অদ্ভুত এক প্রশান্তির ছাপ তখনও অটুট। তাসলিমা অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, আপনি আসলে কি উদ্দেশ্যে এই অফিসে ঢুকেছিলেন? আমাকে সত্যি কথাটা বলুন তো। আয়ান ঘুরিয়ে পেঁচিয়ে কোনো জবাব দিল না। সে শুধু ছোট্ট করে বলল, নিজের চোখে দেখতে এসেছিলাম ভেতরে আসলে কি খেলা চলছে। তাসলিমা কথাটার অন্তর্নিহিত অর্থ ঠিক ধরতে পারল না, তবে সে আর ঘাঁটাল না বিষয়টা। সে নিজের টিফিন বক্স থেকে একটা স্যান্ডউইচ বের করে আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, সকাল থেকে নিশ্চয়ই কিছু খাননি, এটা খেয়ে নিন। আয়ান মাথা নেড়ে প্রত্যাখ্যান করল, আমার একদমই ক্ষুধা নেই। বেশ কয়েক মিনিট দুজনের মাঝখানে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করল। এরপর তাসলিমা নিজেই নীরবতা ভেঙে বলল, এই অফিসের কালচারটাই এমন জঘন্য। এখানকার প্রতিটা স্টাফ মানুষের পকেটের ওজন আর ব্র্যান্ডের ট্যাগ দেখে সম্মান মাপে। আয়ান সোজাসুজি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তাহলে আপনি এই নোংরা পরিবেশের মাঝেও এত আলাদা কেন? তাসলিমা ম্লান হাসল, হয়তো এই জন্য যে আমিও এমন এক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি যেখানে মানুষকে তার সংগ্রামের গল্প দিয়ে চেনা হয়, দামি জুতো বা ঘড়ি দিয়ে নয়। তার এই অকপট স্বীকারোক্তি শুনে আয়ান মুগ্ধ হয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর সে গম্ভীর কণ্ঠে বলল, ওই বিল্ডিংয়ের ভেতরে যা যা ঘটছে তার পুরোটাই চরম অন্যায়। তাসলিমা একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। সেটা তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিবাদ করার মতো ক্ষমতা তো আমাদের মতো সাধারণ কর্মচারীদের নেই। এই কথা বলেই সে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়াল। আপনি এবার নিজের বাড়িতে ফিরে যান, এই পিশাচেদের ডেরায় আপনার মতো মানুষের কোনো জায়গা নেই। আয়ানও ধীরে ধীরে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। সে চলে যাবার জন্যে পা বাড়াতেই হঠাৎ তার দৃষ্টি আবারও সেই বিশাল কাঁচের দরজার দিকে আটকে গেল। ভেতরের কোনো এক অদেখা শক্তি যেন তাকে চুম্বকের মতো টানছিল। সে তাসলিমাকে কিছু না জানিয়েই দ্রুত পায়ে পুনরায় গেটের দিকে এগিয়ে গেল। তাসলিমা পেছন থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে কারও তোয়াক্কা করল। দফায় দফায় সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকেই সে সোজা একটা নির্জন করিডরের দিকে চলে গেল। এই দিকটায় সাধারণত সাধারণ স্টাফদের আনাগোনা থাকে না বললেই চলে। হঠাৎ করেই একটা কনফারেন্স রুমের ভেতর থেকে ভেসে আসা পরিচিত কণ্ঠস্বর তার কানে ঢুকল। সে জায়গাতেই ফ্রিজ হয়ে গেল। গলার আওয়াজটা ছিল সেই রাশেদ মির্জার। হ্যাঁ, আমি বলছি তো, আর এক সেকেন্ডও লেট করা যাবে না। ট্রাস্ট ফান্ডের সব শেয়ার আজকেই আমার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাওয়া চাই। কথাটা শোনা মাত্রই আয়ানের পায়ের তলার মাটি যেন সরে গেল। রুমের ভেতর থেকে আবার সেই শয়তানটার গলা শোনা গেল। বুড়ো মালিক তো পটল তুলেছে, আর তার ওই গাধা ছেলেটার ব্যবসার ক খ গ ঘ কোনো ধারণা নেই। এই সুযোগে গোটা কোম্পানির চাবিকাঠি আমার পকেটে ঢোকা চাই। এই কথাগুলো কান দিয়ে ঢোকার সাথে সাথে আয়ানের চেহারার শিরা উপশিরা রাগে ফুলে উঠল। তার চোখের মণিতে প্রথমবারের মতো খুনের নেশা জলজল করতে লাগল। সে সন্তর্পণে দরজার আরও কিছুটা কাছে ঘেঁষে দাঁড়াল। রাশেদ মির্জার জঘন্য প্ল্যানিং এখন আরও স্পষ্ট শোনা যাচ্ছে। উকিলের সাথে যা যা পেপারওয়ার কাছে সব আজ রাতের মধ্যেই ক্লোজ করো। আমি এই মিশনে 1% রিস্কও নিতে চাই না। আয়ানের বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পেটাতে শুরু করল। সে পরিষ্কার সমীকরণটা মিলিয়ে ফেলল যে এখানে শুধু গরিবদের অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে না, বরং পর্দার আড়ালে এক বিশাল মাপের কর্পোরেট ডাকাতির ছক কষা হচ্ছে। সে দরজার নবটার দিকে হাত বাড়াল।
রাগের মাথায় 1 সেকেন্ডের জন্য তার মনে হলো এক্ষুনি দরজা ভেঙে ভেতরে ঢুকে এই জানোয়ারগুলোর সামনে নিজের আসল রূপটা ফাঁস করে দেয়। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সেই যদি আবেগের বশবর্তী হয়ে এখনই বোমা ফাটিয়ে দেয়, তাহলে এই দুর্নীতিবাজদের পুরো নেটওয়ার্কটা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। তাকে আরও গভীরে গিয়ে প্রমাণ জোগাড় করতে হবে। সে পা টিপে টিপে পেছনের দিকে সরে এলো। ঠিক তখনই পেছন থেকে কারো হাই হিলের শব্দ কানে ভেসে এলো। তাসলিমা খুঁজতে খুঁজতে ঠিক এই জায়গাতেই চলে এসেছে। আপনাকে না বারণ করলাম, আপনি আবার এই নরকে কেন ফিরে এলেন? সে রীতিমতো আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল। আয়ান তার চোখের দিকে তাকালো ঠিকই, কিন্তু মুখে একটা শব্দ উচ্চারণ করল না। তবে তার চোখের সেই শীতলতা দেখে তাসলিমা শিউরে উঠল। সে স্পষ্ট বুঝতে পারল এই লোকটার ভেতরে সাইক্লোনের মতো কিছু একটা চলছে, কিন্তু সেটা ঠিক কি তা সে ধরতে পারল না। চলুন এক্ষুনি এখান থেকে, তাসলিমা তাগাদা দিল। এবার আর আয়ান জেদ ধরল না। সে সুবোধ বালকের মতো তার পিছু পিছু এক্সিট গেট দিয়ে বেরিয়ে এলো। মেইন রোড থেকে বেশ কিছুটা দূরে আসার পর তাসলিমা হাঁপাতে হাঁপাতে বলল, আপনার এই রিস্ক নেওয়াটা একদমই ঠিক হয়নি। আয়ান শুধু দাঁতে দাঁত চেপে বলল, আমাকে তো এবার এখানে আসতেই হবে, শেকড় উপরে ফেলার জন্য। তাসলিমা তার এই ধাঁধার মতো কথার মাথামুন্ডু কিছুই বুঝল না, তবে সে আর কথা বাড়াল না। কিছুক্ষণ পর সে আয়ানকে ফুটপাতে একা রেখে নিজের কাজে ফিরে গেল। আয়ান ব্যস্ত রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে রইল। তার চোখ রাস্তার ওপারের শূন্যতায় নিবদ্ধ, কিন্তু মগজের ভেতর পুরো পাজলটা সলভ হয়ে গেছে। এটা এখন আর কেবল অবহেলার অভিযোগ নয়, এটা একটা সুপরিকল্পিত ব্ল্যাকমেল। আর এবার সেই সাপগুলোর মাথা পুরোপুরি থেতলে না দেওয়া পর্যন্ত থামবে না। পরদিন সকালে চট্টগ্রামের নূর এন্টারপ্রাইজের হেড অফিসের সামনের পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো। একটার পর একটা ভিআইপি গাড়ি এসে থামছিল পোর্টিকে। খবর পেয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের ক্যামেরা ক্রুরাও ভিড় জমিয়েছে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস থেকে শুরু করে সকল রাঘব বোয়ালরা আজ উপস্থিত, কারণ ভেতরে এক জরুরি বোর্ড মিটিং ডাকা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মালিকানা নিয়ে চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা। ভেতরের বিশাল কনফারেন্স রুমে পিন পতন নীরবতা। সবাই যার যার নির্ধারিত চেয়ারে বসে আছে। একদম সামনের পোডিয়ামে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে রাশেদ মির্জা। তার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি আর আত্মবিশ্বাসী হাসি ঝুলে আছে। তার শতভাগ বিশ্বাস আজ বিকালের সূর্য ডোবার আগেই এই 1000 কোটি টাকার সাম্রাজ্য পুরোপুরি তার হাতের মুঠোয় চলে আসবে। সে বারবার নিজের রিস্ট ওয়াচের দিকে তাকাচ্ছিল। তার শিরায় শিরায় তখন একটাই উত্তেজনা কাজ করছিল। আর মাত্র কয়েকটা মিনিট, তারপরই সে হবে এই শহরের নতুন রাজা। অবশেষে কাঙ্ক্ষিত মিটিং শুরু হলো। কোম্পানির চিফ লিগ্যাল অ্যাডভাইজার ধীর পায়ে স্টেজে উঠলেন। কিছু ফর্মাল বক্তব্যের পর তিনি সরাসরি মূল এজেন্ডায় চলে এলেন। আজ নূর এন্টারপ্রাইজের শেয়ার হস্তান্তরের চূড়ান্ত রায় এখানে পেশ করা হবে। গোটা হল রুমে শ্মশানের মতো নিস্তব্ধতা। রাশেদ মির্জার চোখ দুটো সামনে উপবিষ্ট কর্তা ব্যক্তিদের ওপর স্থির। তার চেহারায় জয়ের আগাম উল্লাস স্পষ্ট, যেন সে স্ক্রিপ্টটা আগে থেকেই মুখস্থ করে দেখেছে। উকিল সাহেব তার ফাইল খুলে পড়তে শুরু করলেন। আমাদের পরম শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতার অকাল প্রয়াণের পর তার রেখে যাওয়া শেষ উইল এবং আইনি ধারা মোতাবেক। কথাটার এটুকু শুনতেই রাশেদের চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। উকিল সাহেব পিনপতন নীরবতা ভেঙে ঘোষণা করলেন, কোম্পানির মেজরিটি শেয়ার সরাসরি অনাথ আশ্রম এবং দুস্থ কল্যাণ ফান্ডে স্থায়ীভাবে দান করে দেওয়া হলো। পরবর্তী 10 সেকেন্ডের জন্য পুরো কনফারেন্স রুম যেন বরফে পরিণত হল। রাশেদ মির্জার ঠোঁটে ঝুলে থাকা শয়তানি হাসিটা এক লহমায় মুছে গেল। কি বলছেন এসব আবল তাবল? তার মুখ ফসকে অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো। উকিল সাহেব তাকে সম্পূর্ণ ইগনোর করে বলে চললেন, এবং অবশিষ্ট শেয়ারগুলো ট্রাস্টের আওতায় সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, যাতে এই প্রতিষ্ঠান তার মানবিক আদর্শ থেকে এক চুলও বিচ্যুত না হয়। চেয়ারে বসে থাকা ডিরেক্টররা নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিল। অনেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘোষণায় চরম শক খেয়েছিল। কেউ হিসাবই মেলাতে পারছিল না রাতারাতি এই মাস্টার স্ট্রোক কে খেলল। রাশেদ মির্জা আর নিজেকে সামলাতে না পেরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। এসব ফালতু জোকস হচ্ছে নাকি এখানে? কার পারমিশন নিয়ে এই বাজে কাগজ রেডি করা হয়েছে? এটা লিগালি ইম্পসিবল।
ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে হল রুমের বিশাল মেহগানি কাঠের দরজার দিকে সবার দৃষ্টি আটকে গেল। দরজাটা একটা রাজকীয় ভঙ্গিতে ধীরে ধীরে খুলে গেল। ভেতরে দৃপ্ত পায়ে প্রবেশ করল এক টকবগে যুবক। তার পরনে ইতালিয়ান কাঠের দামি 3 পিস স্যুট, হাঁটার মধ্যে প্রবল আত্মবিশ্বাস এবং চেহারায় সেই চিরচেনা রাজসিক প্রশান্তি। কিন্তু আজ আর তার আসল পরিচয় বোরখার আড়ালে ঢাকা নেই। সে স্বয়ং আয়ান চৌধুরী। হলে বসে থাকা বাঘা বাঘা বোর্ড মেম্বাররা তাকে সশরীরে দেখে স্প্রিংয়ের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কারো চোখ বিস্ময়ে কপালে উঠে গেছে, তো কারো চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আর রাশেদ মির্জা তো তাকে জ্যাংত দেখে আক্ষরিক অর্থেই পাথরের মূর্তিতে পরিণত হল। আয়ান ধীর মাপা পায়ে সোজা স্টেজের দিকে এগিয়ে গেল। তার ধারালো দৃষ্টি তীরের মতো সরাসরি রাশেদের দিকে তাক করা। সে ঠিক শয়তানটার মুখোমুখি গিয়ে দাঁড়াল। কয়েক সেকেন্ড চরম অস্বস্তিকর একটা নীরবতা বিরাজ করল সেখানে। এরপর আয়ান অত্যন্ত শীতল অথচ পাহাড়ের মতো শক্ত গলায় জিজ্ঞেস করল, কি রাশেদ মির্জা, আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে নাকি? রাশেদের কপাল বিয়ে দর দর করে ঘাম ঝরতে শুরু করল। তার ভোকাল কর্ড যেন প্যারালাইজড হয়ে গেছে। স্যার, আপনি? তার গলা থরথর করে কাঁপছিল। আয়ান নিজের চেহারায় বিন্দুমাত্র এক্সপ্রেশন চেঞ্জ না করে বলল, হ্যাঁ আমি, ঠিক সেই ফকনির পুতটা যাকে তুই গতকাল ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলতে চেয়েছিলি। উপস্থিত ডিরেক্টররা ফ্যাল করে একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করল। সবার কাছেই এখন পুরো গেম প্ল্যানটা পরিষ্কার হয়ে গেছে। রাশেদ মির্জা পরিস্থিতি বেগতিক দেখে হঠাৎ ধপ করে আয়ানের পায়ের কাছে পড়ে গেল। স্যার, শয়তানে আমার মাথা খেয়ে নিয়েছিল, আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি ওই বেশে আপনাকে চিনতে পারিনি। আয়ান ঘৃণায় এক পা পিছিয়ে গিয়ে কড়া গলায় বলল, মানুষের আসল পরিচয় তার জামা কাপড়ে থাকে না, থাকে তার নোংরা মানসিকতায়। তার গলার স্বর এবার পুরো হলরুমে প্রতিধ্বনিত হলো। তুই শুধু একজন নিরীহ মানুষকে লবিতে অপমান করিসনি, তুই আমার বাবার জীবনের শ্রেষ্ঠ মানবিক স্বপ্নের সাথে বেইমানি করেছিস। রাশেদ আসামির মতো মাথা নিচু করে থরথর করে কাঁপতে লাগলো। আয়ান তার চোখের দিকে তাকিয়ে বলল, কনফারেন্স রুমে বসে উকিলের সাথে তোর সাজানো দুর্নীতির ছক আমি নিজের কানে শুনেছি। কথাটা শোনা মাত্রই রাশেদের মুখের শেষ রক্তবিন্দুও শুকিয়ে সাদা হয়ে গেল। আমার এই পবিত্র প্রতিষ্ঠানে তোর মতো বেইমান কুকুরের আর কোনো জায়গা নেই। হলরুমের আবহাওয়া তখন থমথমে। আয়ান সোজা বোর্ডের সিনিয়র ডিরেক্টরদের দিকে তাকিয়ে আদেশ দিল, এই মুহূর্ত থেকে রাশেদ মির্জাকে নূর এন্টারপ্রাইজের সমস্ত দায়িত্ব থেকে চিরতরে সাসপেন্ড করা হলো। পেছন থেকে দুজন বিশালদেহী বাউন্সার এগিয়ে এলো। রাশেদ মির্জা বের হওয়ার আগে শেষবারের মতো আয়ানের দিকে করুণ চোখে তাকালো। তার সেই অহংকারী চেহারায় এখন কেবলই রাস্তার কুকুরের মতো ভয় আর অপমান। তাকে আক্ষরিক অর্থেই টেনে হিচড়ে হলরুম থেকে বের করে দেওয়া হলো। আয়ান একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে পুরো অডিটোরিয়ামের দিকে একবার চোখ বুলিয়ে নিল। এখন এই হলরুমের প্রতিটি মানুষের দৃষ্টি তার দিকে আঠার মতো লেগে আছে। আসল অপরাধী শাস্তি পেয়েছে, কিন্তু সামনের দিনগুলোতে কি হতে চলেছে? এই 1000 কোটি টাকার সাম্রাজ্যের স্টিয়ারিং এখন পুরোপুরি তার হাতে। চট্টগ্রামের সেই সুবিশাল কনফারেন্স হল, যেখানে মাত্র কয়েক মিনিট আগেও এক জঘন্য ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল, সেখানকার আবহাওয়া এখন একদম শান্ত। রাশেদ মির্জাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর পুরো পরিবেশ বদলে গেছে, কিন্তু উপস্থিত প্রতিটি মানুষের মনে এখন একটাই কৌতূহল, নতুন বস এবার কি সিদ্ধান্ত নেবেন। আয়ান চৌধুরী কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ দৃষ্টি হলের প্রতিটি চেয়ারে বসে থাকা মানুষের উপর দিয়ে স্ক্যান করে গেল। সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছিল যে এই এত বড় কর্পোরেট প্রতিষ্ঠানটা তার আসল মানবিক উদ্দেশ্য থেকে যোজন যোজন দূরে সরে গেছে। কিন্তু এখন তাকেই এই লাইনচ্যুত ট্রেনটাকে আবার সঠিক ট্র্যাকে তুলে আনতে হবে। সে খুব শান্ত অথচ দৃঢ় উচ্চারণে বলল, এই প্রতিষ্ঠানটা স্রেফ একটা বিজনেস নয়, এটা আমার প্রয়াত বাবার সারা জীবনের স্বপ্ন ছিল। তিনি এটা বানিয়েছিলেন যাতে সমাজের একেবারে নিচুতলার মানুষদের মুখে হাসি ফোটানো যায়। কিন্তু আমি নিজের চোখে দেখেছি এখানে তার সেই স্বপ্নের কতটা জঘন্য অবমাননা করা হয়েছে। হলে উপস্থিত প্রতিটি ডিরেক্টর পিনপতন নীরবতায় তার এই কথাগুলো গিলতে লাগল। আজ থেকে এই কোম্পানির প্রতিটি সিগনেচার আর পলিসি সেই পুরনো মানবিক আদর্শকে কেন্দ্র করেই পরিচালিত হবে। এরপর সে হঠাৎ করে মাইক্রোফোনে একটি নাম ঘোষণা করল, তাসলিমা। হলরুমের একদম পেছনের সারিতে দাঁড়িয়ে থাকা তাসলিমা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে ঘুণাক্ষরেও বুঝতে পারল না এত বড় একটা কর্পোরেট মিটিংয়ে তাকে কেন তলব করা হলো। সে নার্ভাস পায়ে ধীর গতিতে হেঁটে স্টেজের কাছাকাছি এসে দাঁড়াল। আয়ান সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল,
গতকাল লবিতে তুমি যদি ওই অমানুষগুলোর হাত থেকে আমাকে রক্ষা না করতে তাহলে হয়তো আমি এই মুখোশধারী জানোয়ারগুলোর আসল চেহারাটা কোনোদিনই দেখতে পেতাম না। তাসলিমা আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু চরম বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো স্বর বের হলো না। আয়ান পুনরায় মাইক্রোফোনে বলল, আমি আমার ব্যক্তিগত হোল্ডিং থেকে কোম্পানির একটি সম্মানজনক শেয়ার সরাসরি তোমার নামে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শোনা মাত্রই পুরো হলরুমের সবাই আরেক দফা চরম ধাক্কা খেল। তাসলিমার সাথে সাথে মাথা নেড়ে প্রতিবাদ করে উঠল, না স্যার, এটা কোনোভাবেই সম্ভব নয়, আমি শুধু আমার বিবেক যা বলেছে ঠিক ততটুকুই করেছি। আয়ান অত্যন্ত স্মিত হেসে জবাব দিল, ঠিক এই নির্লোভ মানসিকতাটার জন্যই তুমি এই শেয়ারের যোগ্য। এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে আমার এমন মানুষেরই দরকার যাদের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি এবং যারা উচিত আর অনুচিতের পার্থক্যটা করতে জানে। তাসলিমা একেবারে নির্বাক হয়ে গেল। এই অপ্রত্যাশিত সম্মান এবং দায়িত্ব তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আয়ান আরও যোগ করল, আমি চাই তুমি আমার রাইট হ্যান্ড হিসেবে কাজ করো। আমার বাবার এই বিশাল মানবিক প্রজেক্টটাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে আমাকে সাহায্য করো। তাসলিমা এবার সোজাসুজি আয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে কর্পোরেট দুনিয়ার কোনো মেকি অহংকার বা শো অফ ছিল না। সেখানে ছিল কেবল এক বুক সততা আর একটা মহৎ ভিশন। সে একটা বড় শ্বাস নিয়ে স্পষ্ট গলায় বলল, আমি তো এতদিন সামান্য স্টাফ হিসেবে কোম্পানির জন্যই কাজ করেছি, কিন্তু আপনি যদি সত্যি মনে করেন যে আমার দ্বারা এত বড় একটা মহৎ কাজ সম্ভব, তাহলে আমি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পুরোপুরি প্রস্তুত। আয়ান অত্যন্ত সন্তুষ্ট হয়ে হালকা মাথা নাড়ল। এরপর সে বোর্ডের সমস্ত কর্তা ব্যক্তিদের দিকে ফিরে বলল, আজ থেকে কোম্পানির লভ্যাংশের সিংহভাগ সরাসরি পথশিশু ও দুস্থদের ফান্ডে চলে যাবে। আর এটা কেবল কোনো ফাঁকা বুলি নয়, এটা আমার বাবার প্রতি আমার সবচেয়ে বড় ওয়াদা। মিটিং সেদিন ওখানেই সমাপ্ত হলো, কিন্তু সেই ঐতিহাসিক রোববারের পর নূর এন্টারপ্রাইজের খোলন লঞ্চে পুরোপুরি পাল্টে গেল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে কোম্পানির পুরো কর্পোরেট স্ট্রাকচার রিডিজাইন করা হলো। দুর্নীতির সাথে যুক্ত সমস্ত পুরনো স্টাফদের বিনা নোটিসে টার্মিনেট করে প্রচুর ফ্রেশ আর সৎ ছেলেমেয়েকে রিক্রুট করা হলো। লোক দেখানো চ্যারিটির নামে যে চুরি হতো সেটা চিরতরে বন্ধ হলো। আয়ান এবং তাসলিমা দিন রাত এক করে কাজ শুরু করল। তারা শুধু এসি রুমে বসে ফাইল সাইন করত না, বরং নিজেরা ছুটে যেত চট্টগ্রামের প্রত্যন্ত সব বস্তি আর এতিমখানায়। সরাসরি অবহেলিত মানুষদের সাথে কথা বলে তাদের আসল অভাবগুলো পূরণ করার ব্যবস্থা করল। আগে যেখানে ফাইলে কেবল ভুয়া খরচ দেখানো হতো, আজ সেখানে প্রকৃত অর্থেই গরিবের মুখে হাসি ফুটছে। সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ভরসা আবার ফিরে আসতে শুরু করল। কয়েক মাস পরের কথা, একদিন পড়ন্ত বিকেলে পাহাড়ি এক গ্রাম পরিদর্শন করে ফেরার পথে গাড়ির ভেতর অদ্ভুত এক রোম্যান্টিক নীরবতা তৈরি হল। তাসলিমা গাড়ির জানলা দিয়ে বাইরের ছুটে চলা প্রকৃতির দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, আপনি এই কয়েক মাসে যা অসাধ্য সাধন করেছেন তা রূপকথার গল্পের চেয়েও বিস্ময়কর। আয়ান স্টিয়ারিংয়ে হাত রেখেই মুচকি হেসে বলল, এটা তো আমার একার কোনো ক্রেডিট নয়, এটা আমার বাবার অসম্পূর্ণ স্বপ্ন ছিল, আমি শুধু তাতে জলসার দিয়েছি মাত্র। কিছুক্ষণ পর সে তাসলিমার দিকে ঘাড় ঘুরিয়ে নরম সুরে বলল, আর এখন তো এটা আর শুধু আমার একার স্বপ্ন নয়, এটা আমাদের দুজনের মিশন। তাসলিমা লাজুক হেসে আয়ানের চোখের দিকে তাকাল। তার সেই হাসিতে ছিল হাজারো না বলা কথার স্বীকৃতি। সেই দিনের পর থেকে তাদের দুজনের সম্পর্কটা আর শুধু বস আর কলিগের গণ্ডিতে আটকে রইল না। সেখানে তৈরি হলো প্রবল বিশ্বাস, অগাধ সম্মান আর এক অদ্ভুত মায়াময় ভালোবাসা। চট্টগ্রামের পাহাড়তলির যে রাজপ্রাসাদ থেকে এক বুক হতাশা নিয়ে গল্পটা শুরু হয়েছিল, আজ তা এক অনবদ্য মানবিক বিজয়ের সাক্ষী হয়ে রইল। এমন এক অনুপ্রেরণার গল্প যেখানে সততার শক্তির কাছে ষড়যন্ত্র আর লোভ চিরতরে পরাস্ত হয়েছে এবং একটি মৃতপ্রায় স্বপ্ন পুনরায় ডানা মেলে আকাশে উড়েছে। গল্পের মূল মেসেজ বা শিক্ষা, প্রিয় দর্শক, এই চমৎকার কাহিনীটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো ব্যক্তির মূল্যায়ন কখনোই তার গায়ের পোশাক বা ব্যাংক ব্যালেন্স দেখে করা উচিত নয়। একজন মানুষের আসল পরিচয় লুকিয়ে থাকে তার উন্নত চিন্তাধারা এবং সৎ কর্মের মাঝে। অতিরিক্ত অর্থলিপ্সা মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে তোলে, ঠিক যেমনটা ওই অহংকারী রাশেদ মির্জার ক্ষেত্রে ঘটেছিল। অপরদিকে সততা, নিষ্ঠা আর মানবপ্রেম সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও দিন শেষে এরাই চূড়ান্ত বিজয়ের মুকুট পড়ে। আয়ান আর তাসলিমার এই লড়াই আমাদের সেটাই প্রমাণ করে। আমরা যদি নিজেদের নীতি আর লক্ষ্যের প্রতি অবিচল থাকি, তবে দুনিয়ার কোনো বাধাই আমাদের সফলতার পথ রুখতে পারবে না।
বন্ধুরা, আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে, কোন গ্রাম বা শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়লে আমরা ভীষণ অনুপ্রেরণা পাই। গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কথা হবে খুব শিগগিরই নতুন কোনো মজাদার আর শিক্ষণীয় গল্পের ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত নিজেদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।